ওকে, সো শুরুতে একটু ওভারঅল ব্রিফ একটা গাইডলাইন আমি বলে দিই। রিডিং ম্যাটেরিয়ালস যদি আমাদের কোনো সেশনে প্রয়োজন হয় আমরা সেটা শেয়ার করব। গ্রুপে, ডাটা সায়েন্স স্কুলে গ্রুপে দিয়ে দিব, ইন্ডিভিজুয়াল আপনাদের দিয়ে দিব। আর কুইজটা থাকবে বেসড অন সেশন, অর্থাৎ রিডিং ম্যাটেরিয়ালের উপর থাকবে না। কুইজটা থাকবে আমাদের সেশনে আমরা যে ডিসকাশন গুলো করছি সেটার উপর। আর কেউ যদি 10 out of 10 কোনো কুইজে পায় আমাদের ইন্টারনেট বা যারা ইউটিউবে যারা দেখবে ওভারঅল, তাদেরকে আমরা আমাদের লাইভ সেশনে ইনক্লুড করে নেব। এটা একটা অপরচুনিটি, কারণ অনেকেই আসলে রিকোয়েস্ট করেছিলেন এই সেশনে পার্টিসিপেট করার জন্য। তো সেই কারণে আমরা সেই সুযোগটা রাখতে চাই। আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে এইটাতে আমি একটা সার্টিফিকেশনের প্ল্যান করছি, মানে 70% থ্রু আউট দ্য সেশন কুইজ গুলোতে কেউ যদি 70% অ্যাচিভ করে এবং একটা প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্টটা আপনাদের এমনিতেই লাগবে পোর্টফোলিওটা ডেভেলপ করতে। তো একটা প্রজেক্ট আমার সাথে করলেন, সেই প্রজেক্টে সাবমিট করলে আমি ইন্ট্রোডাকশন টু ডিপ লার্নিং অ্যান্ড এআই এই টাইটেলে একটা সার্টিফিকেশন দিব। ডাটা জেনারেশনের ডাটা জেনারেশন যে একটা প্ল্যাটফর্ম আছে সেটা থ্রুতে। সো এটা সবার জন্য থ্রু ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এখানেই আপনারা এই সেশন গুলো ফলো করবেন। আপনারা কুইজে পার্টিসিপেট করলে 70% যদি পয়েন্ট থাকে এবং প্রজেক্ট সাবমিট করেন, আপনারা এলিজিবল ফর দ্য সার্টিফিকেশন। তো শুরুতে বেসিক কিছু থিওরি কথা বলা, সো দ্যাট আমরা একটা সবাই যাতে একটা ট্র্যাকে চলে আসি, যে আমাদের ডিসকাশনটা কিভাবে আমরা ডিপ লার্নিং নিয়ে ওভারঅল বিষয়টা দেখবো। তো বেসিক্যালি এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই টপিকস গুলো সবসময় ইন্টারচেঞ্জেবলি ইউজ, অর্থাৎ দেখবেন একই ব্যক্তি হয়তো একই বিষয় মিন করার জন্য কখনো এআই, কখনো ডিপ লার্নিং, কখনো মেশিন লার্নিং ইউজ করছে। তো আপনাদের কি মনে হয়, এটা এই তিনটা টার্মের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, নাকি আসলে এটা আমরা একটা পরিবর্তে আরেকটা ইউজ করতে পারি? এনি থটস? ভাই এখানে যে গ্রাফটা আছে সেখানে অবশ্য অনেক কিছু বলে দেওয়া আছে যে ডিপ লার্নিং মেশিন লার্নিং এর একটা সাবসেট, আবার মেশিন লার্নিং হচ্ছে এআই এর একটা সাবসেট। এখান থেকেই মানে সামান্য কিছু তো চেঞ্জ অবশ্যই আছে এর মধ্যে আর কি। সো কোর বিষয়টা হচ্ছে আসলে সর্বপ্রথম যে কনসেপ্টটা এস্টাবলিশ হয় সেটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কিন্তু সবচেয়ে পুরনো ধারণা। এআইটা হচ্ছে আলটিমেট গোল, অর্থাৎ এটার ব্রডার আমব্রেলা। আলটিমেট গোল ইন আ সেন্স যে আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে চান, যে ইন্টেলিজেন্সটা হয়তো প্রিডিক্ট করবে ফিউচারকে, অথবা সে রিকগনাইজ করবে কোন একটা প্যাটার্নকে, কোনো ইমেজকে, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজকে, বা সে ওভারঅল আপনি যত ধরনের আমরা এখন ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ইমপ্লিকেশন দেখতে পাই, সেটা একটা ইন্টেলিজেন্সের থ্রুতে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাচিভ করার জন্য আমরা যে টুলস বা যে সিস্টেমটা ফলো করি সেটা হচ্ছে আমরা মেশিনকে ট্রেন আপ করা। মেশিনকে ট্রেন আপ করিয়ে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা অ্যাচিভ করি। তো এই মেশিনকে লার্ন করানোর যে সিস্টেমের থ্রুতে আমরা মেশিনকে ক্যাপাবিলিটি প্রোভাইড করি লার্নিং এর, সেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সে কিছু ফিচার্স এক্সট্রাক্ট করে, কিছু অ্যালগোরিদম ইউজ করে এবং কিছু ডেটা ইউজ করে সে লার্ন করে। আর ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং একটা সাবসেট, অর্থাৎ মেশিন লার্নিং যদি শ্যালো লার্নিং হয়, ডিপ লার্নিং হচ্ছে আরো ডিপার, যেটা নিয়ে আমরা ডিটেইলে ডিসকাস করব। স্পেসিফিকলি আমরা ডিপ লার্নিং নিয়ে ডিসকাস করব। তো যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে চাই, আমি এটা কোডের মধ্যেও একটু এক্সপ্লেন করব, কারণ এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং আসলে কি হচ্ছে। সো নর্মালি ফর এক্সাম্পল ধরেন
নর্মাল সিনারিওতে আমাদের ডেটা থাকে, একটা রুল থাকে, সেটার উপর আমরা একটা আনসার পাই। ফর এক্সাম্পল ধরেন আমার ডেটা হচ্ছে এক্স 1 2 3, আমি যদি ওয়াই এর জন্য একটা রুল সেট করি এক্স স্কোয়ার, তাহলে আমি ওয়াই এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই পাবো? কি মনে হয়? যদি আমার এক্স এর ভ্যালু হয় 1 2 3, ওয়াই এর জন্য একটা রুল যদি সেট করি এক্স স্কোয়ার, তাহলে আমি কি ওয়াই এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই পাবো? হ্যাঁ, পাবো তো। 1 4 9, তাই না? হ্যাঁ। তার মানে হচ্ছে আমি ডেটা দিচ্ছি, একটা রুল দিচ্ছি, রুলটা হচ্ছে এক্স কে বর্গ করতে হবে, ডেটা এবং রুল ইউজ করে আমরা আনসারটা পাচ্ছি। এটা হচ্ছে নর্মাল সিনারিও। কিন্তু মেশিন লার্নিং এ কি হয়? মেশিন লার্নিং এ আমরা ডেটা দেই, সাথে আনসার দেই, মেশিন ফিগার আউট করে রুলটা কি হবে। অর্থাৎ আমরা মেশিনকে বলি দেখো এই ছবিটা দেখো, দিস ইজ ডগ, এই ছবিটা দেখো, দিস ইজ ক্যাট। এভাবে আমরা 100টা ছবি দেখাই তাকে, এটা এটা ডগ, এটা ডগ, এটা ডগ, এটা ক্যাট, এটা ক্যাট, এটা ক্যাট। তো সেই যখন ডগ এবং ক্যাট দেখছে, তার কাছে আনসার জানা আছে এবং তার ডেটাটা আছে, সেটা থেকে সে একটা প্যাটার্ন বা সে তার নিজস্ব লার্নিংটা থ্রুতে পরবর্তীতে অন্য কোনো ডগের ইমেজ দেখালে সে লার্নিং থেকে বলছে এটা ডগ। তো ডিফারেন্সটা হচ্ছে ডেটা এবং আনসারকে ইউজ করে মেশিন লার্নিং এর থ্রুতে রুলটা ফিক্স। বিষয়টা কি ক্লিয়ার সবার? কোনো কোয়েশ্চেন এখানে? অর্থাৎ আমরা যদি এক্স দিয়ে দেই এবং ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে দেই, তাহলে সে এক্স এবং ওয়াই কে ইউজ করে একটা রুল বের করবে, যেটা কিনা সে পরবর্তীতে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য সে ওয়াই আমাদেরকে বলে দিতে পারে। এই রোলটা সে লার্নিং, এটাকেই বলা হচ্ছে মেইনলি মেশিন লার্নিং। মেশিন লার্ন করতে পারে 3 ভাবে। একটা হচ্ছে সুপারভাইজড ওয়েতে, যাকে আমরা বলি সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিংটা হচ্ছে আপনি ডেটা দিচ্ছেন এবং সাথে লেবেলটা দিচ্ছেন। অর্থাৎ আপনি ক্যাটের ছবি ডেটা দিচ্ছেন, সাথে বলে দিচ্ছেন এটা ক্যাট। দ্যাট মিনস সুপারভাইজড ওয়েতে মেশিন লার্ন করছে এবং সে এভাবে, যেটা আমরা বললাম যে ডেটা এবং আনসার বোথ দেয়। এখানে আপনার ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, তারপরে আপনার এই লিনিয়ার রিগ্রেশন, এই ধরনের অ্যালগোরিদম গুলো ইউজ করে সুপারভাইজড ওয়েতে মেশিন লার্ন করে। আর আনসুপারভাইজড ওয়েটা হচ্ছে আমরা শুধুমাত্র ডেটা দিচ্ছি, আমরা কোনো আনসার দিচ্ছি। অর্থাৎ আমরা একটা ডেটা ইনপুট হিসেবে দিচ্ছি, বা আমরা মেশিনকে বলে দিচ্ছি না যে এই ডেটাটা আসলে কি মিন করে। তখন এটা আনসুপারভাইজ, তখন মেশিন নিজে তার ডেটাগুলোর সিমিলারিটি এবং আদার প্যাটার্ন অ্যানালাইসিস করে সে তাকে ডিফারেন্ট ক্লাস্টারে ভাগ করবে। মোস্ট অফ দ্য কেসেস ক্লাস্টারিং যে ইয়েগুলো হয় সেটা আনসুপারভাইজড হতে হয়। তো আমাদের ক্লাস্টারিং এর জন্য ফর এক্সাম্পল কে নিয়ারেস্ট নাইবার একটা অ্যালগোরিদম ইউজ করে আনসুপারভাইজড ওয়েতে লার্ন করার জন্য। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস, এ ধরনের বিভিন্ন অ্যালগোরিদম আছে যেগুলো থ্রুতে আনসুপারভাইজ লার্নিং গুলো হয়। থার্ড হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে একটা রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট বেসড লার্নিং মেকানিজম। অর্থাৎ এখানে রিওয়ার্ড এবং পানিশমেন্ট থাকবে। সে যদি রাইট মুভ নেয় তাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, সে যদি রং মুভ নেয় তাকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। বেসড অন দ্যাট মেশিন লার্ন করে আমাদেরকে ফাইনাল ইন্টেলিজেন্সটা দিচ্ছে। সো রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে ডিপ লার্নিং আমাদের আসলে তেমন কোনো ডিসকাশন থাকবে না, বাট স্টিল আপনারা বিষয়গুলো জানা দরকার, কি কি ওয়েতে আসলে মেশিন লার্ন করে। মোস্ট অফ দ্য কেসেস আমরা সুপারভাইজড দিকটাই এখানে আমাদের পুরো সেশন গুলোতে সুপারভাইজ লার্নিং গুলোতেই আমরা ফোকাস দিই। এই স্লাইডে কারো কোনো কোয়েশ্চেন বা কেউ কিছু? হ্যাঁ, আহমেদ ভাই।
ভাই এরকম কোনো উদাহরণ দেওয়া সম্ভব কিনা যেখানে একই প্রজেক্টে আমরা আনসুপারভাইজড লার্নিং এবং সুপারভাইজড লার্নিং দুটি প্রসেসই ইউজ করছি, মানে এরকম কোন এক্সাম্পল যদি আপনি দিতেন, যদি এক্সিস্ট করে। হ্যাঁ, কিছুটা রিয়েল কেস হয়, স্টাডি। সেটাকে সেমি সুপারভাইজড হিসেবে ডিফাইন করা হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট ইমপ্লিকেশন আসলে খুব কম। আমরা মেইনলি সুপারভাইজডটাকে সুপারভাইজড হিসেবে রাখি, ক্লাস্টারিং প্রবলেম গুলোকে ক্লাস্টারিং প্রবলেম হিসেবেই রাখি। সো মিক্সিংটা ইস ইস রেয়ার, মানে খুব একটা তেমন ইমপ্লিকেশন। তারপর আর আর কেউ কিছু এই স্লাইড নিয়ে কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? মেশিন লার্নিং যে আমরা বলি সেখানে আসলে কি হচ্ছে? আনসুপারভাইজডে কোনো আনসার ছাড়া কেমনে লার্ন করে? এই যে আমি অ্যালগরিদম বললাম, কে নিয়ারেস্ট নাইবার, কে নিয়ারেস্ট নাইবার মানে হচ্ছে তার তার নিয়ারেস্ট নাইবার গুলোকে সে সার্চ করছে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগরিদম আছে। আমরা হয়তো এখানে আপনার কে মিন একটা অ্যালগরিদম আছে, মিন গুলো কার কাছাকাছি, মানে এখানে আমরা তো বলে দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু আপনি যখন দিচ্ছেন সে মডেলটা যখন অ্যালগরিদমটা যখন সে রান করছে তখন তার সিমিলারিটি অ্যানালাইসিস, তার নিয়ারেস্ট কারা তাদের নিয়ে, অর্থাৎ এটা ডিস্টেন্স মেকানিজমটা ইউজ হয় এখানে। ডিস্টেন্সে যদি থাকে এখানে একটা ক্লাস্টার, এখানে একটা ক্লাস্টার, সেই ক্লাস্টার সেপারেট করে দিবে। নেক্সট যখন একটা ইনপুট দিবেন সে ডিসাইড করবে কোন ক্লাস্টারে ইনপুটটা আছে, এ নাকি। এভাবে আসলে আনসুপারভাইজড, ঠিক আছে? ক্লাস্টার লেভেলটা মেশিন কি জানতে পারবে? মানে আমি ক্লাস্টারে মেশিন করলো 5টা বা 6টা, হ্যাঁ না, সে ক্লাস্টারে ভাগ করে দিবে, ক্লাস্টার এ বি হ্যাঁ, সি। কিন্তু সে লেভেলটা তো আউটপুট দিতে পারবে না যে কোন ক্লাস্টারে। না, সেটা মেশিনের ক্যাপাবিলিটি নাই। ইটস লাইক হ্যাঁ, ইউ আচ্ছা, হু ঠিক উইল আছে। অ্যাকচুয়ালি ডিসাইড। তাহলে মেশিন লার্নিং থেকে যখন আমরা ডিপ লার্নিং এ যাচ্ছি তখন মনে প্রশ্ন আসতে পারে আমাদের ডিপ লার্নিংটা কেন দরকার? তো এটা নিয়ে কে কি বলবেন? কোনো থটস? মেশিন লার্নিং এ প্রথমে আমরা ডেটা দিলাম, তারপর ওকে ফিচার গুলো বলে দিলাম। তো ডিপ লার্নিং এ সম্ভবত ফিচার সে নিজেই খুঁজে বের করবে। আহ, একটা ডেটা দিলাম, ফিচার সেম নিজে তো, খুঁজে বের করে। ডিপ লার্নিং ও আমরা ডেটা দিচ্ছি এবং লেভেলও দিয়ে দিতে হচ্ছে। মেশিন লার্নিং এ সুপারভাইজড যেভাবে ফিচার গুলো আমরা ওকে বলে দিচ্ছি যে এই ফিচার হচ্ছে, বাট ডিপ লার্নিং এ ফিচার তো লাগতেছে না। মেশিন লার্নিং এ ফিচার বলতে ট্রেনিং ওয়েটস গুলো তো আমরা কখনো বলে দেই না, মেশিন নিজে লার্ন করে করে ওয়েটস গুলো বের করে। হ্যাঁ, তো আমরা মেশিন লার্নিং এর কোনো ক্ষেত্রেই আসলে ইয়েগুলো বলে দেই না আমরা কখনো, যে কি ওয়েটস সে নিবে, সে এটা প্যাটার্ন এবং সে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা এবং তার আউটপুট কি সেটার উপর ওয়েটস গুলো সে নিজে ডিফাইন করবে। মেইনলি আমরা আসলে ডিপ লার্নিংটা ইউজ করি হচ্ছে, আমি যদি ফোর্সে ধরেন এদিকে যদি আমার ডেটা থাকে এবং এদিকে যদি আমি পারফরমেন্সকে প্লট করি, তাহলে আমার নর্মাল মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হবে, আমার ডেটা যতই বাড়ুক না কেন তার পারফরমেন্স একটা সার্টেন লেভেল পর্যন্ত তার ক্যাপাসিটি, বিকজ অফ দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যালগোরিদম। এবং যত যাই আপনি দেন নর্মাল অ্যালগোরিদম গুলো হয়তো বা এই লেভেল পর্যন্ত সে আপনাকে আউটপুট দিতে পারে, কিন্তু ডেটা বাড়ার যে বেনিফিট সেটা শুধুমাত্র নিতে পারে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর কমপ্লেক্সিটির কথা আমরা যত বলেছিলাম, যত বিগার আপনি নিউরাল নেটওয়ার্ক, যত বিগার আপনি মডেলটাকে কমপ্লেক্সিটি দিবেন তার পারফরমেন্স তত বাড়বে, ঠিক আছে? সো এখন আপনি সেম লেভেল অফ ডেটা যদি ভালো পারফরমেন্স চান তাহলে আপনার ডিপ লার্নিং এ চলে যেতে, কারণ এখন আমাদের ডেটার কোনো অভাব নেই। ডেটা এখন মানে প্রচুর ডেটা আমাদের। সো যখন আমাদের প্রচুর ডেটা এবং আমাদের কম্পিটিশন যে ক্যাপাসিটি, আগে হয়তো জিপিইউ বা এই ধরনের, এই যে এখন এনভিডিয়ার যে বিভিন্ন
আপনারা দেখতে পাচ্ছেন না বিভিন্ন জিপিওর যে আপগ্রেডেশন গুলো হচ্ছে, সেটা কিন্তু মেশিনকে কম্পিউটেশনাল পাওয়ার দিচ্ছে। সো আগে হয়তো যদি 100 ডাটা নিয়ে কাজ করতে পারতো, এখন 1000 ডাটা নিয়ে কাজ করে। তো এই 1000 ডাটার বেনিফিটটা ইউজ করার জন্য আমাদের ডিপ লার্নিং। আদারওয়াইজ আপনি যদি পারফরমেন্স ওয়াইজ চিন্তা করেন, ডেটা যদি কম থাকে, ফর এক্সাম্পল এটা তো কোনো একটা জায়গায় ক্রস করবে এভাবে। তো এই জায়গায় আপনি যদি চিন্তা করেন ডেটার অ্যামাউন্ট যদি এটা হয়, তাহলে কিন্তু মেশিন লার্নিং ইউজ করা আর ডিপ লার্নিং ইউজ করার মধ্যে কোনো পার্থক্য নেই। আছে? আমার ডেটা লেভেল যদি এখানে হয়, তাহলে আমি মেশিন লার্নিং ইউজ করছি নাকি ডিপ লার্নিং ইউজ করছি, এটার উপর পারফরমেন্সের কোনো ভেরিয়েশন আসবে? আসবে না। ডেটা যখন বাড়বে, হ্যাঁ, কেউ কিছু বলবেন? ডেটা যখন বাড়বে তখন দেখেন আমার এই ভেরিয়েশনটা আসবে অনলি বিকজ অফ ডিপ লার্নিং। ঠিক আছে? সো কম্পিউটেশনাল পাওয়ার আমার ইনক্রিজ হয়েছে এখন বিকজ অফ দ্য জিপিইউ, এবং এখন টেন্সর প্রসেসিং ইউনিট পর্যন্ত আছে। আপনার নাম শুনেছেন কিনা আমি জানি না, টিপিইউ। সো টিপিইউ তে কাজ করলে আপনার কম্পিউটেশনাল পাওয়ার আরো হয়। তো জিপিইউ পর্যন্ত আমরা যদি লিমিটেড রাখি, জিপিইউর কিন্তু হিউজ ডেটা ডিল করার কম্পিউটেশনাল ক্যাপাসিটি। তো আপনার ডেটাও যেহেতু আপনার কোনো আনলিমিটেড ডেটা, এক একটা যে ইনসেপশন V3, এই যে বিভিন্ন ধরনের প্রি-ট্রেন মডেল আমরা দেখবো ফিউচার সেশন গুলোতে, মিলিয়ন্স অফ ইমেজ দিয়ে ট্রেন আপ করা, মিলিয়ন্স, 1000 ক্লাসেস, মিলিয়ন্স অফ ইমেজ। সো ডেটার কোনো সমস্যা নাই, কম্পিটিশনাল পাওয়ারের কোনো সমস্যা নেই। আমার এই অ্যালগরিদম নর্মাল মেশিন লার্নিং আমি আর ইউজ করবো না, দ্যাটস ওয়াই আমি ডিপ লার্নিং এ চলে যাচ্ছি। ওকে, তো let's go back to the slide. Deep learning and limitations. কে শেয়ার করবেন? ডিপ লার্নিং বলেন, মেশিন লার্নিং বলেন, যেটাই হোক, কি লিমিটেশনস আছে বলে মনে হয়? আমি আমাদের একটা কেস, কম্পিউটেশন হ্যাঁ, আচ্ছা, প্রথমে আহমেদ ভাই, তারপর শাওন ভাই। আচ্ছা হ্যাঁ, আমি তাহলে বলি যে মানে আমি যেই সয়েল নিয়ে কাজ করছি, তো রিসেন্টলি আমরা একটা প্রেডিকশন মডেল নিয়ে যখন কাজ করছি, সেখানে ডেটা আমি বলবো ভলিউম খুব বেশি না, হয়তো 300 থেকে 500 সেট। কিন্তু যেখানে মানে লিমিটেশন হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি যে ডেটার ভেরিয়েশন বেশি হওয়ার কারণে অ্যাকিউরেসিটা আমরা আসলে সেরকম পাচ্ছি না, মানে যেরকম আসলে আমরা মনে করছিলাম পাবো। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এমনি ক্যাগলের কিছু ডেটা সেট নিয়ে কাজ করলাম, তারপর সয়েলে যখন আমি কাজ করলাম, সেখানে দেখলাম যে ডেটার ভেরিয়েশন যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমার ডেটার ভলিউম যদি কম হয়, মডেলের পারফরমেন্সটা আসলে একটু প্রবলেমেটিক হয়। অ্যাকিউরেসি আসলে আমি যেটা দেখলাম যে 30% অ্যাকিউরেসি আনতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এটা আমার একটা অবজারভেশন। ওকে, গুড অবজারভেশন। দ্যাট মিনস হচ্ছে অ্যামাউন্ট অফ ডেটা শুধু বাড়লে হবে না, উই নিড টু কনসিডার দ্য কোয়ালিটি অফ ডেটা, রাইট? জি। ওকে, সো মানে আমি এটা বলতে পারবো না যে তুমি ডেটা দিতে থাকো, ডিপ লার্নিং মডেল উইল গিভ ইউ লাইক 100% অ্যাকুরেসি। The quality of জি। data and quality of data. Okay, number 1 point. Then Shaun bhai. আরেকটা পয়েন্ট, Yes. হ্যাঁ, আহমেদ ভাই বলেন। আচ্ছা আমি আরেকটা পয়েন্ট যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে যে ডেটাগুলো আমরা পেয়েছিলাম, এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল অবজারভেশন। মানে ইন্টারেস্টিংলি কোনোটাই নয়েজ ছিল না। মানে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জটাই ছিল এই জায়গায় যে কোনো ডেটাই নয়েজ না, এক্সপেরিমেন্টাল ডেটা, আর সেগুলোকে আমরা আর কি আনতে পারছি না মডেলের মধ্যে। খুব প্রবলেম ফেস করছি। মানে এখনো যেহেতু আমি শিক্ষার পর্যায়ে আছি, হয়তো আমার নলেজেই গ্যাপ আছে, দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলোর সলিউশন আমরা পাবো অবশ্যই। আপনি যেগুলো বলছেন এগুলো সবার সমস্যা, এবং এই সেশন গুলোর থ্রুতে আপনার সমস্যার সমাধান হবে। শাওন ভাই। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এই হিউজ অ্যামাউন্ট অফ ডাটা দরকার আমাদের হচ্ছে ডিপ লার্নিং এ ট্রেন করার জন্য। তো এই হিউজ পরিমাণ ডাটাটা লেভেল করা, সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে লেভেল ডাটা পাওয়াটাও হচ্ছে একটা প্রবলেম। আর হচ্ছে যদি পাওয়াও যায়, ওখানে যারা লেভেল করতেছে
ওখানে একটা বায়াসনেস থাকতে পারে, বা আর পরের পয়েন্ট হচ্ছে আমার হচ্ছে যে কম্পিউটেশনাল পাওয়ারটা, হুম। এটাও Computation, একটা হ্যাঁ। প্রবলেম আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করেন একটা জিপিইউ 1050 বা 1000 ইভেন 1080 অনেকের বাইং ক্যাপাসিটি বাইরে, বাট স্টিল গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা এডব্লিউএস, যেটা অ্যামাজনের ওয়েব সার্ভিস, তারা কিন্তু অনেক লো প্রাইসে আপনাকে জিপিইউ ইউজ করতে দিবে, বাট স্টিল ইউ নিড একটা ক্রেডিট কার্ড দরকার যেটাতে ডলার অ্যামাউন্ট, হ্যাঁ কিছু কমপ্লেক্সিটি আছে, বাট স্টিল এইটা যদি আমরা সরাসরি ডিপ লার্নিং এর লিমিটেশনস বলতে চাই, যে ধরেন জিপিইউ ডিপ লার্নিং এর এখানে কিছু করার নেই। হ্যাঁ, পয়েন্ট ভ্যালিড, ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমার জিপিইউ আমার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু ডিপ লার্নিং ইটসেলফ তার কিছু করার নাই। কিন্তু ডিপ লার্নিং ইটসেলফ তার কিছু লিমিটেশনস যদি আমরা দেখি, আমি একটা মানে কথা বলার চেয়ে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করাই বিষয়টা। এবং মানে আই লাভ ক্রিকেট, ক্রিকেট পছন্দ করেন ক্রিকেট, তো আমি প্রায় সময় পছন্দ করি। ট্রাই করি ক্রিকেট রিলেটেড এক্সাম্পল শেয়ার করতে। তো আমরা একটু ক্রিকেট রিলেটেড একটা এক্সাম্পল যদি দেখি, সো এখানে বেল ব্যাটিং করতেছে। ব্যাটসম্যান আমি, হ্যাঁ বেল। সো সেম লেন্থ, সেম লাইন, সেম পেস, আমরা যদি নিউরাল নেটওয়ার্ককে আমরা ট্রেন আপ করছি, ঠিক আছে? সো প্রতিটা বলকে আপনি ধরে নেন লেভেল ডেটা, প্রতিটা ডেলিভারি হচ্ছে লেভেল ডেটা। সো নিউরাল নেটওয়ার্ক, যে নিউরাল নেটওয়ার্ক যেটা আমার লার্ন করছে, সে কিন্তু কি করছে, প্রতিটা শট দেখেন সুপার ডুপার কাভার ড্রাইভ এবং প্রতিবারই 4, তাই না? এখন ওই জায়গায়, ওই লেন্থে, ওই লাইনে এবং ওই পেসে যদি কোনো বল করে, তাকে ঠেকানো সম্ভব? নো ওয়ে। শেষ প্রতিবারই এমন একটা অসাম কভার ড্রাইভ করবে। বাট হোয়াট অ্যাবাউট দিস ডেলিভারি? নিউরাল নেটওয়ার্কের চেহারাটা দেখুন। সো ডিড ইউ গেট দ্য পয়েন্ট? সো নো ম্যাটার যে কতটুকু এই ডেটা আসলে আমরা তার সাথে কতটুকু ডেটা দিচ্ছি, সেটা ইম্পর্টেন্ট না। সে যদি ওভারফিটেড হয়ে যায় বা তার লার্নিংটা যদি বায়াসড হয়ে যায়, দেন সে আপনাকে হয়তো যেটা সিন সেটা 100% ডেলিভারি দিতে পারবে, বাট যেটা আনসিন সেটা সে কখনো আপনাকে দিতে পারবে না, বিকজ হি ডাজন্ট হ্যাভ ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং না, কনটেক্সচুয়াল থিঙ্কিং না, ঠিক আছে? অর্থাৎ তাকে যদি আপনি আউট অফ দ্য বক্স কিছু দেন, সে ব্লাইন্ড, সে কিছু বলতে পারবে না। ওয়ান কাইন্ড অফ লিমিটেশন। সেকেন্ড ওয়ান ইজ অলওয়েজ ইয়েস। অলওয়েজ ইয়েস মানে আপনি যদি তাকে ক্যাট এবং ডগ দিয়ে একটা মডেল ডেভেলপ করান, সে 100% অ্যাকুরেসি দিচ্ছে। যখনই ক্যাট দিবেন ক্যাট, যখনই ডগ দিবেন ডগ। হঠাৎ করে যদি একটা এরোপ্লেনের ছবি দেন, সে কি বলবে? বলেন, কেউ আনসার দেন দেখি। যে কোনো এক ক্যাটাগরিতে ফেলে দিবে ক্যাট বা dog। সে নর্মালি একটা নিউরাল নেটওয়ার্ক আমাদেরকে যে আউটপুটটা দেয়, একটা হলো প্রবাবিলিটি, অর্থাৎ ধরেন 3টা ক্যাটাগরি, ক্যাট, কাউ, ডগ। তো সে বলবে আমি মনে করি এটা 70% ডগ, 25% কাউ, 5% ডগ, ঠিক আছে? আপনি যখন এরোপ্লেন দিবেন, তখনও সে বলবে আমি মনে করি এটা 90% ডগ, 5% কাউ, 5%। So you will never say যে না, তুমি আমাকে যেগুলো দিয়ে ট্রেন আপ করিয়েছো তার মধ্যে এই ইনপুটটা নাই। ওকে, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ লিমিটেশনস। তো এই লিমিটেশনস গুলো ডিপ লার্নিং এর যে আছে, এটা কিন্তু আবার কোনো প্রবলেম না। এটাকে আমরা ধরে নিব স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। যদি একটা নিউরাল নেটওয়ার্ক আমরা দিলাম, সে আমাদেরকে আউটপুট দিচ্ছে 100%, তাহলে তো আসলে আমাদের কাজ করার সুযোগ থাকতো না, তাই না? ডেটা সায়েন্টিস্ট বা
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা কি করবেন? তখন তো যে কেউ বলবে মডেল আছে, এটা আমি পারবো। তো দ্যাটস ওয়াই স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমাদের লার্নিং দরকার, মডেলটা কিভাবে কাজ করে, আমরা ওভারফিটিং বিষয়গুলো দেখবো, আমরা রেগুলাইজ কিভাবে করা যায়, কিভাবে আমরা পেনালাইজ করব, কিভাবে ওভারফিটিংটা, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তো এই লিমিটেশনস পার্টে কারো কোনো অপিনিয়ন, কারো কোনো কিছু অ্যাড করার আছে? ভাইয়া, এই লিমিটেশনটাকে কি ওভারফিটিং বলা হয়? হ্যাঁ, যেটা হলো সেম কাইন্ড অফ এই ট্রেনিং সেটের কারণে সে একটা নির্দিষ্ট প্যাটার্নে খুব ভালো শিখে এবং আদার সাইড গুলোতে সে তেমন লার্নিং থাকে না, তখন সেটাকে ওভারফিটেড বলা হয়, অর্থাৎ সে কিছু পার্টের উপর বায়াস। মডেলটাকে তখন আমরা বলি যে জেনারেলাইজড মডেল হয় না। ওভারফিটিংটা হচ্ছে এটা, স্পেসিফিক কিছু বিষয় খুব ভালো শিখতে পারে, আদার গুলো সে তেমন ভালো শিখতে পারে না। এই যে বেলের এক্সাম্পলটা কি আমরা ওইটাই বলতে পারি, যেমন হ্যাঁ, ওই লেংথের বল দিলে 100% সুন্দর 100% ওভারফিটিং, 100% ওভারফিটিং। তাকে যদি ট্রেন করার সময় কিছু স্লো ডেলিভারি দিয়ে ট্রেন করাতাম, কিছু বাউন্সার দিয়ে ট্রেন করাতাম, সেম নাম্বার অফ বাউন্সার, সেম নাম্বার অফ স্লো ডেলিভারি, সেম নাম্বার অফ ইয়র্ক প্ল্যান, সেম নাম্বার অফ লেন্থ বল, তাহলে কি হতো? সে জেনারেলাইজড বেসমেন্ট হতো, নো ম্যাটার বল যেটাই আসতো সে মেরিট অনুযায়ী খেলতে পারত। কিন্তু আমরা কি করলাম, তাকে ওভারফিটেড করলাম একটা নির্দিষ্ট লেন্থ, লাইন এবং স্পেসের সাথে, একটু চেঞ্জ হলো, হি হ্যাজ নো আনসার। ওকে, তো আর এটা কি ক্লিয়ার? ভাইয়া কোনো অ্যালগোরিদমের সাথেও সম্পর্কিত আছে, যেমন ডিসিশন ট্রি বা সাপোর্ট ভেক্টর মেশিন ইউজ করার সময় অনেক মানে সময় দেখা যায় যে ওভারফিট হয়ে গেছে বেশি অ্যালগোরিদম আসলে ডিসিশন ট্রি। না, অ্যালগোরিদম আমি বলবো না, কারণ যে অ্যালগোরিদমই ইউজ করেন আপনি যদি আসলে কোনো একটা নির্দিষ্ট ক্লাস দিয়ে বেশি তাকে ট্রেন করান, সে ওভারফিটেড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ডিসিশন ট্রিতে কয়েকটাতে বেশ দেখা গেছে যে ইউজ করার সময় ওভারফিটিং হয়ে যাচ্ছে আর কি, ডিসিশন হবে। ট্রি অ্যালগোরিদম। হ্যাঁ, হয় হয় এখানে আপনার নাম্বার অফ লিভস বা এইসব জিনিস ডিসিশন নেওয়ার সময় আপনার সেভাবে ইয়ে করতে হবে। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সো ডিপ লার্নিং এর ব্যাকগ্রাউন্ডে পুরো ইন্সপিরেশনটা হচ্ছে হিউম্যান ব্রেইন কিভাবে আসলে লার্ন করে। ঠিক আছে, এই ডিপ লার্নিংটা মানুষ সবকিছু করলো, মেশিন লার্নিং টার্নিং সবকিছু ডান, তারপর বলে তারপরও কেন হিউম্যান বেটার ডিসিশন নিতে পারে মেশিনের। তখন এই ইন্সপিরেশনটা কাজ করলো, ওকে লেটস ওয়ার্ক উইথ ব্রেইন ইউনিট। ব্রেইনের ইউনিট একটা নিউরন, যে সেই নিউরন অ্যাড হয়ে হয়ে যে নেটওয়ার্ক ক্রিয়েট করে, সেই কনসেপ্ট থেকে এখানে দেখেন বিভিন্ন ইনপুট গুলো কিন্তু এদিক দিয়ে আসছে, দেন সামথিং হ্যাপেনিং হিয়ার, তারপরে সে আউটপুটে বিভিন্ন দিক থেকে বিভিন্ন তার ডিসিশন অনুযায়ী সে বিভিন্ন জায়গায় দিচ্ছে। সেম এক্স্যাক্টলি আমরা নিউরাল নেটওয়ার্কটা আমরা ডেভেলপ করবো আমাদের মডেলে, সেম ভাবেই বিভিন্ন ইনপুট গুলো দিব মডেলের ভিতরে। অনেকে ব্ল্যাক বক্স বলে, বাট ব্ল্যাক বক্স কে কতটুকু গ্রে বা হোয়াইট আমরা করতে পারি আমরা চেষ্টা করে দেখবো। ব্ল্যাক বক্সের ভিতর কিছু হচ্ছে কিনা সেটা হওয়ার পরে সে আমাদেরকে আউটপুট দিচ্ছে। সো এটা হচ্ছে আমি এটা খুব ডিপে যেতে চাই, জাস্ট আপনার একটা আইডিয়া রাখেন যে ইন্সপিরেশনটা আসলে কোথায় এবং কিসের ভিত্তিতে ডিপ লার্নিংটা আমাদের কনসেপ্টটা আসলো। 3 ধরনের নিউরাল নেটওয়ার্ক মেইনলি ইউজ হয়। স্ট্যান্ডার্ড নিউরাল নেটওয়ার্ক সব ক্ষেত্রে ইউজ করা যায়। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক যে সিএনএন, সেটা ইমেজ ক্লাসিফিকেশন, রিকগনিশন, এই সমস্ত বিষয়ে সবকিছু ইউজ হয়। এবং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক গুলো আমরা নর্মালি যেখানে ব্যাক এন্ড ফরওয়ার্ড আমাদের মেমোরিটা ট্রান্সফার করে নিয়ে যেতে হয়, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ধরেন টাইম সিরিজ অ্যানালাইসিস, এইসবের ক্ষেত্রে আমরা আরএনএনটা ইউজ করি না। আমরা প্রত্যেকটাই দেখব, বিকজ আমাদের প্ল্যান হচ্ছে আমরা কম্পিউটার ভিশন, এনএলপি এবং প্রিডিকশন এবং টাইম সিরিজ নিয়েও কাজ করি। তো এন্ড অফ দ্য ডে আমাদের আসলে সিএনএন আরএনএন সবগুলো নিয়ে কাজ করতে হবে। ডেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের বলা যায় ফুয়েল।
তো এই ডেটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে আহ, আপনাদের কি মনে হয় স্ট্রাকচার ডাটা কি? ডিজিট নাম্বার লেটার এগুলো হয়, আচ্ছা, আনস্ট্রাকচার্ড ডাটা, ভিডিও, ইমেজ এগুলো। আমার স্ক্রিনে কি কোনো এক্সেল ফাইল আসছে? না, এক্সেল না। ফাইল আসে নাই। তো একটা একটা আপনি জাস্ট এক্সেল ফাইল চিন্তা করেন যেখানে ডিফারেন্ট কলামে ধরেন আপনার আছে না ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, স্যালারি, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সব নাম্বার আকারে আপনার ডেটাগুলো সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সাজানো আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। আর ইমেজ কি সরাসরি কোনো নাম্বারে আছে? একটা ইমেজ বা একটা ধরেন ল্যাঙ্গুয়েজ, একটা প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে আমার আনস্ট্রাকচার্ড ডাটা, যেটাকে নাম্বারে কনভার্ট করে স্ট্রাকচারে কনভার্ট করে দেন মেশিন হচ্ছে সেটা থেকে লার্নিংটা। তো মেইনলি আমরা স্ট্রাকচার ডাটা এবং আনস্ট্রাকচার ডাটা দুটো ডাটাই ইউজ করে আমরা ডিপ লার্নিং আমরা দেখব, বিকজ আমরা দুটাই শিখতে চাই। ঠিক আছে, সো এতটুকু আমার স্লাইড পার্টে। আমি এখন কোড পার্টে চলে যাব। আমি ওকে, স্ক্রিন কি দেখাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা এটা হচ্ছে গুগল কোল্যাব। তো আপনাদের জাস্ট কিছুই করতে হবে না, গো টু গুগল ক্রোম অ্যান্ড গুগল ক্রোমে গিয়ে জাস্ট আপনি যদি লিখেন যে গুগল কোল্যাব, এন্টার, চলে আসবে। আপনার মেক শিওর যে ইউ আর সাইনিং উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। তো সেখানে আসার পরে আই থিঙ্ক এই পার্টটুকু কি আমি দেখাতে হবে যে কিভাবে গুগল কোল্যাবে এইটুকু জায়গায় আপনার আসতে হবে? দরকার নেই ভাই এটা। দরকার নেই মনে হয়, সবাই মোটামুটি হ্যাঁ, মনে হয় জানে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে দরকার নেই। আমিও আগে ইউজ করেছি। ওকে, দ্যাটস গুড। সো আমি জাস্ট সময় যাতে নষ্ট না হয়, আমি জাস্ট কিছু ইনপুট লিখে রেখেছি। আমি এক্স এর কিছু ভ্যালু লিখলাম এবং ওয়াই এর কিছু ভ্যালু লিখলাম। সো আমরা এখন জেনারেল পারসেপশন, যে আমরা রুল বেসড একটা কথা বলেছিলাম মনে আছে, যে আমরা রুলটা দিয়ে দিব, বেসড অন রুল আমরা আউটপুট পাবো। ফর এক্সাম্পল ধরেন আমি যদি এখানে ওয়াই জেনারেল একটা আউটপুট নিতে চাই ফর আই ইন এক্স, আমি বললাম যে ওয়াই জেন ডট হ্যাপেন্ড করবে হচ্ছে আই ইন্টু ফর সে 1.40। ঠিক আছে, ওয়াই জেন যদি আমরা তখন দেখি, তাহলে ওয়াই জেনারেল অর্থাৎ এটা হচ্ছে রুল বেসড, যেটা আমরা বলে দিচ্ছি এক্স কে 1.4 দিয়ে মাল্টিপ্লাই করে ওয়াই আউটপুট দিতে হবে। তো এখানে আসলে মেশিন লার্নিং এ কিছু নেই, এখানে হচ্ছে ডেটা রুল ইজ ইকুয়াল টু আনসার, রাইট? তো আপনারা কোড নিয়ে তেমন টেনশন করার কিছু নাই, কোড ইজ অলওয়েজ অ্যাভেলেবল। আপনি কি করতে চান সেটা শুধু মাথায় থাকলে হবে। আই গেস ইন্টারনেট, গুগল, এইসব যদি টুকটাক ইউজ করেন, কোড নিয়ে তেমন একটা বদার হওয়ার তেমন দরকার নেই আমার মতে। বাট কি করতে চান সেই কনসেপ্টটা যেন আপনার সবসময় ক্লিয়ার থাকে। আর আমি তো আছি কোড নিয়ে হেল্প করার জন্য। তো এখানে আমি জাস্ট একটা ফর লুপ রান করলাম টু ক্রিয়েট ডিফারেন্ট ওয়াই ভ্যালু বেসড অন দ্য রুল। এখন আমি যদি ফর এক্সাম্পল আমি এখন একটা যদি এই গুগল কোল্যাবের হলো আপনার সুবিধা হলো আপনাকে সে কিন্তু সাজেশন কিন্তু দিচ্ছে, একটা সাজেশন দিবে যে
আপনি সেটা কিন্তু চাইলে ইউজ করতে পারেন। এখানে নট নেসেসারিলি ইউ নিড টু মেমোরাইজ এভরিথিং। তো একটু জুম করলে মেবি একটু ভালো হতো। তো আমরা যেটা করব এখন, আমরা ট্রাই করব আর স্কোয়ার যে ইয়েটা আছে আমাদের সেটা দেখার জন্য যে তো আমি জেনারেল যে রুল বেসড যে ইয়েটা করলাম, রুল বেসড যে ক্যালকুলেশনটা করলাম, সেটা যদি আমার অ্যাকচুয়াল যে ওয়াই ছিল সেটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমার আর স্কোয়ার ভ্যালুটা আসছে 0.90। আপনাদের কি আর স্কোয়ার সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ ভাইয়া, আর ডিসকাশন করে আইডিয়া আছে। কেউ একজন একটু এক্সপ্লেইন করেন সো দ্যাট এভরিওয়ান গেট দা। আচ্ছা, মডেলটা কত কারেক্টলি এক্সপ্লেইন করছে ভেরিয়েবল গুলাকে, সেটা হচ্ছে আর স্কয়ার প্রকাশ করে। আর স্কয়ারের মান যদি 1 এর হয় তাহলে মডেলটা মানে পুরোপুরি ভাবে প্রেডিক্ট করতে পারছে, আর যদি তার চেয়ে কম হয় তাহলে তার চেয়ে একটু কম, এগুলাই আর কি। তার মানে হচ্ছে আর স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, ওইটাই মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো যে আমাদের যে রিগ্রেশন লাইন আমরা ড্র করি, হ্যাঁ, এটা 90% আমাদের অবজার্ভ হচ্ছে। ভ্যালুগুলো কত ডিস্টেন্সে আছে, এবং সেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি আমাদের টোটাল কত ভেরিয়েবিলিটি আমাদের হ্যাঁ। মডেল এক্সপ্লেইন করতে পারে। ওকে, আহমেদ ভাই। ভাই আমি আর স্কয়ার সম্পর্কে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমরা যদি একটা এমন একটা মডেল চিন্তা করি যেখানে হচ্ছে যে আমার সব কয়টা পয়েন্টের অ্যাভারেজ দিয়ে যদি একটা মডেল হতো, মানে সব কয়টা ওয়াই ডেটা একটা অ্যাভারেজ ডেটা, ওটা যদি একটা প্রেডিকশন হয়, সেই মডেলটাকে আমি ধরবো বেস মডেল। ওই আমার আর স্কয়ার সমান যদি 0 আসতো তাহলে সেটা বোঝাতো যে আমরা এখন যে মডেলটা তৈরি করেছি সেইটা এবং আমার মিন মডেল দুইটা একই মডেল। এখন আমি যখন আর স্কোয়ার 0 থেকে বেশিতে যাচ্ছি, মানে 1 এর মাঝে কোনো পয়েন্টে আছি, এর মানে হচ্ছে যে আমার যে মডেলটা এখন আমি তৈরি করেছি সেটা আমার এই মিন মডেল থেকে বেটার মডেল। এখন কতটুকু বেটার সেটা হচ্ছে একদম 1 যদি হয় সেটা হচ্ছে যে আমার প্রতিটা পয়েন্ট আমি ওয়াই যেই লেভেলটা আছে অ্যাকিউরেটলি একদম অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারছে। যদি আর স্কোয়ার কমতে থাকে, যেমন এখানে 0.9, এর মানে হচ্ছে যে সে 90% ভেরিয়েন্সকে প্রকাশ করতে পেরেছে, 10% ভেরিয়েন্সকে সে প্রকাশ করতে পারে নাই। তো এখানে যে আমি কয়েকদিন আগে যেটা একটা দেখলাম যে আর স্কোয়ার কিন্তু নেগেটিভও হতে পারে। নেগেটিভটা হতে পারে এই সেন্সে, আমি যখন যে মডেলটা এখন তৈরি করলাম সেটা যদি আমার মেইন মডেল থেকেও খারাপ হয় তখন আর স্কোয়ারটা কিন্তু নেগেটিভও চলে আসতে পারে এবং এই নেগেটিভ ভ্যালুটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো এই জিনিসটা আর কি আমি নতুন কয়েকদিন আগে দেখলাম যে আর স্কয়ার নেগেটিভও হতে পারে। এবং যেটা হচ্ছে আর স্কোয়ারের যে স্ট্যান্ডার্ড, কত আর স্কোয়ার হওয়া ভালো, এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে। এটার কোনো স্ট্যান্ডার্ড নেই। 0.5 ইন সাম কেসেস গুড আর স্কোয়ার ভ্যালু, কিছু কিছু ক্ষেত্রে 9.0 মানে 98%, কিছু কিছু 50%। ফর এক্সাম্পল ধরেন হিউম্যান বিহেভিয়ার নিয়ে যদি কোনো একটা রিসার্চ করেন, কোনো একটা কিছু আপনি অ্যানালাইসিস করছেন, 50% আর স্কোয়ার ইজ মোর দেন গুড এনাফ বিকজ অফ দ্য ভেরিয়েবিলিটি। আর অন্যান্য ক্ষেত্রে যেখানে মোটামুটি ফিক্স ইয়ে আছে সেখানে আপনার দেখা যাবে 95%, যেমন আমাদের কেসে জেনারেল রুল আমাদেরকে 90% আর স্কোয়ার দিচ্ছে। তো একটু যদি আপনারা যা কিছু বললেন আমি যদি একটু প্লট করি বিষয়টা, আমি যেটা করতে চাচ্ছি এখানে, আমি স্ক্যাটারে প্লট করছি অ্যাকচুয়াল এক্স এর এগেইনস্টে অ্যাকচুয়াল যে ওয়াই ছিল সেটা আমার রিগ্রেশন লাইনটা ড্র করবে, আর হচ্ছে আমার প্রিডিক্টেড ভ্যালু যেটা সেটাকে আমি গ্রিন, এবং যেটা সেটাকে আমি রেড এ যদি আমি ড্র করি। এখানে আপনারা আউটপুটটা খেয়াল করেন, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে যখন এই যে একটা ভ্যারিয়েবিলিটি সেটা যত বেশি হয়, এই লাইন থেকে ডিস্টেন্স যত বেশি হবে তত আমার আর স্কয়ার ভ্যালু কমতে থাকবে না বাড়তে থাকবে? কম থাকবে।
জি, ডিসটেন্স বাড়লে আর স্কোয়ার কমতে থাকবে। ভ্যারিয়েবিলিটি বেশি থাকলে আর স্কোয়ার কমবে। হ্যাঁ, আর সবগুলো লাইন আমার আমার এই জায়গায় সবগুলো পয়েন্ট কখন পড়বে, যখন আমার এক্স্যাক্টলি সেম প্রিডিক্টেড এবং অবজার্ভড ভ্যালু থাকে। দেখেন আমি যদি ওয়াই যদি সেম করি, দেখেন প্রত্যেকটা আমার রিগ্রেশন লাইনে প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে? তো ক্লিয়ার তো বিষয়টা? ওকে, লেটস গো জি। টু দা। এখন আমি যেটা করব, আমি সিম্পলি যদি আমি একটা ইয়ে করি যে আমরা যদি অর্ডিনারি লিস্ট স্কোয়ার একটা রিগ্রেশন ইয়ে আছে, আপনারা একটা আমরা যদি এখন একটা স্ট্যাটস মডেল থেকে আমি একটু ইম্পোর্ট করে নিই। আমি এই ইয়েটা আপনাদের সাথে শেয়ার করে দেব, ফাইলটা। এই যে ফাইলটা আমি এখন নিয়ে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। import করতে হবে। এখান থেকে যদি আমি একটা মডেল ক্রিয়েট করি, আমি একটা মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করছি, যেটা আমি বলছি অর্ডিনারি লিস্ট স্কোয়ার, একটা লিনিয়ার রিগ্রেশন মডেল। এটা আমি মেশিন লার্নিং এর পার্টটুকুতে আমি বেশি যাচ্ছি না, বিকজ আমি চাচ্ছি না যে মেশিন লার্নিংটা খুব একটা এক্সপ্লেন করতে, বাট আমি যে কনসেপ্ট গুলো স্লাইডে ছিল সেগুলো এক্সপ্লেন করার জন্য আমি একটু আপনাদেরকে শো করতে চাচ্ছি যে ডিফারেন্স গুলো আমাদের কোথায় আছে। তো এইখানে যদি আমরা এটাকে যদি আমরা মডেলটা থেকে যদি আমরা মডেলটা আমরা ডিফাইন করে আমরা যদি একটা রেজাল্ট আকারে মডেলটাকে ফিট করি with our এই মডেলটা যখন আমরা ফিট করব তখন আমরা চাইলে এর রেজাল্টের সামারিটা যদি আমরা একটু দেখি, রেজাল্ট সামারি, তো এইখানে খেয়াল করে দেখেন, এখন আমি প্রথমটা করেছিলাম রুল বেসড। নাও আমি মেশিনকে বললাম তুমি রুলটা ডিফাইন করো কি হবে, তখন সে কি করলো, আমাকে আউটপুট দিল। খেয়াল করে দেখেন 0.964 ইমপ্রুভ হয়েছে নাকি? আমাদের কি এখন ইমপ্রুভ হয়েছে আমাদের আর স্কোয়ার? হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, আগে চেক টু ইমপ্রুভ হয়েছে। একটু ইমপ্রুভ হয়েছে, এবং খেয়াল করে দেখেন আমরা যেটা 1.4 বলেছিলাম সে সেটা ডিফাইন করেছে কত? 1.71। 1.7097, তাই না? তো মেশিনকে যখন আমরা প্যাটার্নটা ডিটেক্ট করতে দিলাম, সে কিন্তু আমাদের চেয়ে অনেক বেটার ওয়ে বলা যায়, অ্যাটলিস্ট 6% সে আমাদেরকে ইমপ্রুভমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখলাম জেনারেল ওয়েতে কিভাবে আমরা যদি জেনারেল ওয়েতে করি, আর পরেরটা দেখলাম আমরা যখন আমরা একটা মেশিন লার্নিং ইউজ করি। এখন আপনার আসছে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি, যখন আমরা ডিপার লার্ন করছে তখন কি এর চেয়ে বেটার হয় কি? সেটাই তো আমাদের পারপাস, আদারওয়াইজ তো আমরা মেশিন লার্নিং পর্যন্ত থেমে থাকি। তো আমরা আগেই বলেছি আমরা আসলে টেনসর ফ্লো যে ফ্রেমওয়ার্ক আমরা সেটাই ইউজ করি। সো আপনি গুগল কোল্যাবে সুবিধা হলো আপনার মেশিনে যদি আপনি টেনসর ফ্লো জিপিইউ সহ ইনস্টল করতে চান, লাইক হিউজ হ্যাসেল। তো আমরা কোল্যাবে মজাটাই হলো যে আপনি এত বেশি হ্যাসেল আপনি নিতে হবে না। তো এইখানে আমরা যে ভার্সনটা পাচ্ছি, যে ভার্সনটা হচ্ছে 2.3.0। আমরা টেনসরফ্লো 2.3.0 এই ভার্সনটাই আমরা ক্রিয়েট করব। তো আই থিঙ্ক আমরা কি বলেছিলাম যে স্লাইড পার্টে, আমার স্লাইডটা কি দেখা যায়? দেখা যাচ্ছে। আমরা মানে এই স্লাইডটা নিয়ে কথা বলি নাই, তাই না? না, এটা নিয়ে কথা হয়নি। ওকে, সো এটা একটু বলে দিই। আমাদের প্রসেস বা যে স্টেপস গুলো আমরা ফলো করব সেটা হচ্ছে আমরা প্রথমে
একটা মডেলকে ডিফাইন করব, একটা মডেল ক্রিয়েট করব প্রথমে, সেই মডেলটাকে তারপর আমাদের কম্পাইল করতে হবে, দেন থার্ড পেজে আমরা সেই মডেলটা আমাদের ফিট করতে হবে আমাদের ট্রেন সেট এবং লেভেলের সাথে। ঠিক আছে, তো এই কথাটা তখন হয়তো স্লাইডটা কেন আসেনি আমি বুঝতে পারিনি, এখন আমার মনে পড়ছে। তো আমরা মেইনলি যেটা করব, আমরা কেরাস এপিআইটা ইউজ করব। টেনসরফ্লো আগে আমাদের যেটা করতে হতো, টেনসরফ্লো 1 এ কেরাসটা আসলে সেপারেট ছিল, এখন টেনসরফ্লো 2 তে এটা ইন্টিগ্রেটেড এপিআই হিসেবে তারা টেনসরফ্লোটা যখন তারা এটা ইয়ে করেছে, ওপেন সোর্সে ইয়ে করেছে, তখন তারা কেরাস এপিআইটা ইন্টিগ্রেটেড হিসেবে রেখেছে। সো এটা একটা বিশাল সুবিধা আমাদের জন্য যে আমরা এখন কেরাসটা সেভাবে ইউজ করতে পারছি। তো আমরা যদি টেনসরফ্লো কেরাস থেকে আমরা আমাদের দরকার পড়বে ইম্পোর্ট সিকোয়েন্সিয়াল, যদি আমরা একটা সিকোয়েন্সিয়াল মডেল তৈরি করি, আর দরকার পড়বে আমাদের একটা লেয়ার্স রিফাইন করার জন্য। সো লেটস সে একটা মডেল আমরা ক্রিয়েট করছি, সিকোয়েন্সিয়াল মডেল। তো আজকের সেশনটাতে আমি ডিপ লার্নিং এখন যে টার্মিনোলজি গুলো আসবে সেগুলোর এক্সপ্লানেশনে ডিটেলে যাব না। আজকে আমরা মডেল দিয়ে আমরা দেখব যে সে ডিপার লার্নিং করে আমাদের জেনারেল এবং এমএলসি কে বেটার আউটপুট দিচ্ছে কিনা। দ্যাটস ইট। এখানে যে পয়েন্টগুলো আসবে নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আমরা অপটিমাইজার পাবো, আজকে ইনপুট শেপ পাবো, লস ফাংশন পাবো, তারপরে আমরা ইপক, প্রতিটা বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসটা হবে এর ফ্র্যাগমেন্টেটেড ডিসকাশন, এবং পাশাপাশি একটা সিএসভি ফাইল কে দিয়ে আমরা একটা ডিপ লার্নিং মডেল ডেভেলপ করব নেক্সট ক্লাসে। আজকে আমরা শুধু এই কনসেপ্টের ক্লারিফিকেশনটা দিই। সো সিকোয়েন্সিয়াল, আমি একটা সিকোয়েন্সিয়াল মডেল যখন আমি ক্রিয়েট করলাম, করার পর আমি জাস্ট এই মডেলের মধ্যে আমি একটা লেয়ার্স অ্যাড করতে চাই। হোয়াট ইজ ডেন্স লেয়ার, আপনাদের এখন অনেক প্রশ্ন আসতে পারে। সো জাস্ট কিপ ইন মাইন্ড যে এই কোয়েশ্চেন গুলো আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। প্রত্যেকটা বিষয় আমি ডিসকাস করব, ডেন্স লেয়ার কি, ইনপুট শেপটা কেন এভাবে ইউজ করা হচ্ছে, ইনপুট শেপটা কি। সো আমরা একটা প্রথমে মডেল ক্রিয়েট করলাম, সিকোয়েন্সিয়াল মডেল, একটা ডিপ লার্নিং মডেল। সেখানে আমরা একটা লেয়ার এড করলাম, একটা ডেন্স লেয়ার, আর একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে একটা ডেন্স লেয়ার ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের সেকেন্ড মডেল ক্রিয়েট করার পরের স্টেপটা কি, স্লাইডটা যদি চিন্তা করেন, মডেল ক্রিয়েট করার পরে স্টেপটা কি, মডেলটাকে ফিট করানো, মডেলটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল না কম্পাইল করা। সো মডেলটা ক্রিয়েট করার পরে আমরা মডেলটা কম্পাইল করব। মডেলটা কম্পাইল করতে আমাদের অপটিমাইজার লাগবে একটা। তো আমি কন্টিনিউয়াসলি রিপিট করছি যে রাইট নাও ডোন্ট বদার অ্যাবাউট দিস, যে এগুলো কি, বিকজ এর প্রত্যেকটা পার্টি আমরা স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা অপটিমাইজার, সেটা আমরা ইউজ করছি। আর আমরা একটা লস ফাংশন ইউজ করছি যে মিন স্কোয়ারড এরর। সো এই মিন স্কোয়ারড এরর অনুযায়ী সে ভ্যালিডেশন লসটা ক্যালকুলেট করবে। দেন আমরা মডেলটা ফিট করে দিব হচ্ছে আমাদের ডেটা পয়েন্ট এক্স এবং ওয়াই, এবং সাথে সাথে আমরা ইপক্সটা হচ্ছে সে কতবার এই এক্স এবং ওয়াই কে নিয়ে সে কতবার এই নিউরনটাকে সে কতবার রান করবে। আপনি যদি বলেন 2 ইপক তাহলে সে 2বার রান করবে, আপনি যদি বলেন 50 ইপক সে 50 টাইমস রান করবে। লেস টেক আ লোয়ার নাম্বার অফ ইপক। ঠিক আছে, ধরে নিলাম যে আমরা ইপক নিলাম 2টো। সো 2টো ইপক, মানে ডিপ লার্নিং কখনো এত ফাস্ট হবে না রিয়েল সিনারিওতে। প্রতিটা ইপক আমাদের কিছু ভালো সময় লাগবে, এইটা তো কোনো ডেটাই না, দ্যাটস ওয়াই ক্লিক করার আগে সে আসলে আউটপুট দেওয়ার জন্য ওয়েট করছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম ইপকে ভ্যালিডেশন লস হচ্ছে 1.0036, দ্বিতীয় ইপকে হচ্ছে 0.91। সো ফার্স্ট ইপকের চেয়ে দ্বিতীয় ইপকে তার পারফরমেন্স বেটার হয়েছে মডেলটা। ঠিক আছে,
So let's go back to the r square score x y. Before doing that, আমরা যদি y gen যেভাবে ডিফাইন করেছিলাম y general, সেভাবে যদি আমরা dl এর জন্য y টা ডিফাইন করি, সেটা হচ্ছে আমরা এখন dl টা যদি আমরা ydl ডিপ লার্নিং এর থ্রোতে যে লার্ন করেছি সেটার y টা যদি নিতে চাই, তাহলে মডেলটার থ্রোতে আমাদের কি করতে হবে? প্রিডিক্ট করতে হবে, রাইট? জি প্রিডিক্ট করতে হবে আমার প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য ডিপ লার্নিং এ তুমি যা শিখেছো সেটা দিয়ে আমাকে y এর প্রিডিক্ট করে দেখা। আমি যদি এই কমান্ডটা তাকে দেই এবং সেটার আউটপুটটা আমরা দেখি, তাহলে সে আমাকে এই আউটপুটটা দিবে। এটা কিন্তু সে ডিপ লার্নিং এর থ্রোতে এখন এটা শিখেছে যে তোমার যদি এক হয় এটা, তো তাহলে এক্স এর ভ্যালু আমি যেটা দিচ্ছি সেটার এগেইনস্ট। এখন এটা যদি আমি ফর এক্সাম্পল আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করি, তাহলে তার আর স্কোয়ার কত আসে? কত আসছে? 92.75 হ্যাঁ 92.75। সো এটা কি আমাদের মেশিন লার্নিং এর চেয়ে বেটার নাকি পুয়ার? না, মেশিন লার্নিং এ বেটার। মেশিন হ্যাঁ, লার্নিং এ আমাদের স্কোর এসেছিল কত? 96। 96 এর মতো, হ্যাঁ 96.4%, রাইট? তাহলে এখন আমরা জি। কি করতে পারি? আপনাদের কি মনে হয় ডিপ লার্নিং মেশিন লার্নিং এর মতো লার্ন করতে পারেনি? এটা কনক্লুশন ড্র করতে পারি না আমরা মডেলটা নিয়ে কোনো কাজ করার সুযোগ আছে? ইপক্সটা বাড়ালে মনে হয় হ্যাঁ বেটার। ইপক্সটা আর একটু দেখি পারলে। ওকে, লেটস ডু ইট। আমরা ইপক করে দিলাম 10। অর্থাৎ এখন কি সে যতটুকু লার্ন করেছে, যেহেতু আমরা মডেলে কোনো প্যারামিটার চেঞ্জ করিনি, সে এখন শুরু করছে 3 নাম্বার ইপক থেকে কিন্তু। ঠিক আছে, তার ভ্যালিডেশন লসটা শুরু হবে যেখানে ছিল সেখান থেকে। ওকে, বিঙ্গো। সো লসটা আমার যেটা মনে হচ্ছে যে লসটা ইনক্রিজ করছে। লেটস সি, প্রেডিক্ট করি আমরা। জি দেন আর স্কোয়ার দেখি। হুম অ্যাকচুয়ালি 9.1 ডিক্রিজ। Why? লিখে খেয়াল করে দেখেন। লস ইনক্রিজ করছে। হ্যাঁ, ডিক্রিজ করেছে। বাট এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে তার ভ্যালিডেশন কিন্তু কন্টিনিউয়াস লসের দিকেই যাচ্ছে। তার ভ্যালিডেশন লস কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, রাইট? So let's do like a higher number of people. Let's say 500. Significantly reducing loss দেখেন অনেক বাড়ছে। Wow. So অনেক validation loss. Let's predict the value. Okay, let's check. Wow. ও It's a magic, right? So তাহলে ডিপ লার্নিং ব্যাটার লার্ন করেছে, রাইট? ইফ ইউ ড্র দিস কার্ভ, আপনি দেখবেন অলমোস্ট প্রত্যেকটা ডট সে কি করেছে, এক্স্যাক্টলি সে পিন পয়েন্ট। সো লেটস প্রিন্ট আউট যে আমার gen score is just একসাথে দেখার জন্য, nothing special. So gen score I'm just variable থেকে define করছি, and let's define this as y dl
স্কোর। আমরা যদি এখন প্যারালালি দেখি পয়েজন স্কোর, রেঞ্জ, এমএল স্কোর, এমএল স্কোরটাকে আমরা সরাসরি নেই 0. কত জানি ছিল 9675 for say, and print DL score is Y DL score. So if we আমরা যদি প্যারালালি দেখি you can see the difference, যেটা আমরা কনসেপ্ট স্লাইডে ডিসকাস করেছি। now you can মানে এটার ভিজুয়ালাইজেশন আপনি কোডে দেখতে পাচ্ছেন। যে জেনারেল স্কোর আমার 0.909, আমার মেশিন লার্নিং স্কোর হচ্ছে 0.96, and ডিপ লার্নিং significantly improved. It's state of the art যাকে বলে, লাইক অলমোস্ট মানে আরেকটু করলে হয়তো যেটা আছে সেটাই সে বলে দিবে। ওকে, সো নাও আপনি কি মনে করেন যে দ্য আলটিমেট গোল যে এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করা, সেটা কি আপনি করতে পেরেছেন? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এখানে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার নাম কি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, বাট আমি এখানে একটু যেটা ARNN, বাট আমি আর্টিফিশিয়াল যে নেটওয়ার্ক আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স ক্রিয়েট করেছি সেটা দেখেন, সেটার নাম হচ্ছে এটা মডেল। সেটার নাম আমি দিতে পারতাম আচ্ছা, আহমেদ দিতে পারতাম, রাইট? আহমেদ ভাইয়ের নাম দিলে কিন্তু আমার লিখতে হইতো আহমেদ ডট অ্যাড, আহমেদ ডট কম্পাইল, আহমেদ ডট ফিট, নট নেসেসারিলি এটা মডেল হতো। ঠিক আছে, তাহলে আমরা যদি আহমেদ দিতাম তাহলে আহমেদ ভাই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ক্রিয়েট করতে পেরেছি যার নাম হচ্ছে আহমেদ। তো রাইট নাও দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেম ইজ কি? নামটা কি? মডেল। Model. So Model. now let's use it. Model dot predict. Oops. Predict for say 123. আমরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বলছি x এর ভ্যালু 123। Bingo. He said তোমার y ভ্যালু হচ্ছে 244.71। নাও অ্যাকচুয়ালি যদি আপনার সেই লেভেল পর্যন্ত ভ্যালু থাকতো আমরা টেস্ট করে দেখতাম যে আসলে সেটা কি কতটুকু ঠিক বলেছে। সো এখানে ওভারঅল কারো কোনো কোয়েশ্চেন? আমি পুরোটা আগে ডিসকাস করেছি, নাও আমি কোয়েশ্চেন নিব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। সো আপনারা যেটা করবেন, আপনারা এই যে ডিপ লার্নিং এর থ্রুতে যেটা আসছে সেটা আপনারা প্লট করে দেখবেন যে এই গ্রাফটা কেমন আসে। আচ্ছা, আমরা এখানে যদি এখন দেখি, দেখেন মনে হচ্ছে না যে লাইনের মধ্যেই সব? হয়তো একটু জুম করলে এই বৃত্তটা মনে হচ্ছে একটু এই পাশে, রাইট? বাট স্টিল ইউ নিড টু জুম ইট, আদারওয়াইজ আপনার মনে হচ্ছে যে এটা কি লাইনের মধ্যেই সবগুলো আছে। তো আজকের সেশন এতটুকুই। এখন আমি কিছু কোয়েশ্চেন থাকলে নিব, আর নেক্সট সেশনে আমরা ওই যে প্রত্যেকটা বিষয় যেগুলো আমি কিছু এক্সপ্লেইন করি নাই, হোয়াট ইজ অপটিমাইজার, কেন আমরা এটা ইউজ করি, অপটিমাইজার কি কি ডিফারেন্ট অপটিমাইজার ইউজ করা যায়, কোনটা কোন ক্ষেত্রে ইউজ করব, হ্যাঁ, কি কি লস ফাংশন আছে, কোন লস ফাংশন কখন ইউজ করব, ইপকটা আমরা কিভাবে ডিসাইড করব, ইপক গুলোর উপরে আমরা ভ্যালিডেশন অ্যাকুরেসি গ্রাফ ড্র করে দেখব যে কত ইপকে আমাদের থেমে যেতে হবে, এর বেশি ইপক নিয়ে আমাদের লাভ নেই। ঠিক আছে, তো এগুলো সবগুলো আমরা কথা বলবো, ডেন্স লেয়ার কি, ইনপুট নিউরাল নেটওয়ার্ক কত নিব, সবকিছু। ঠিক আছে, বাট এছাড়া এমনি কোডের মধ্যে কোনো কোয়েশ্চেন?
শাওন ভাই, রাকিব ভাই, কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা আজকের সেশন শেষ করব। থার্সডেতে কোয়েশ্চেন দিব, একটা কুইজ হবে বেসড অন অনলি এই ডিসকাশনে যা ছিল। রেকর্ডেড ভার্সন ইউটিউবে থাকবে। এই রেকর্ডেড ভার্সনে যত ডিসকাশনটুকু থাকবে সেটার উপরই 10টা কোয়েশ্চেন থাকবে, 10 পয়েন্টস। ওকে, তো যদি আপনারা গ্রিন সিগন্যাল দেন যে আর কোনো কোয়েশ্চেন নাই, দেন উই ক্যান এন্ড দ্য সেশন হিয়ার। কোশ্চেন নাই ভাইয়া। লেয়ার্স এর ডিটেলস গুলো ছাড়া বাকি সব বুঝছি। লেয়ার্স এর বলতে এই যে এটা, এগুলো হ্যাঁ, ওই যে optimize- অপটিমাইজার। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই জি ভাই, ডিসকাশনটা খুব ইনডেপথে করব, কারণ এইসব জিনিস যদি আপনি না বুঝেন, আপনি একটা ডিপ লার্নিং মডেল, ওই যে বললাম ব্লাইন্ডলি ব্ল্যাক বক্স, সবসময় ব্ল্যাক বক্স। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড অপটিমাইজার কিভাবে, আদারওয়াইজ স্টকাস্টিক কেন ইউজ করব, ব্যাচ নিয়ে করলে কি সমস্যা, হ্যাঁ এইগুলো আমরা সবগুলো দেখি। আদার দেন দিস আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট উইকে, সো গো থ্রু করেন, কোড ফাইলটা আমি শেয়ার করে দিব, গো থ্রু করেন। আচ্ছা ভাইয়া, জি, হ্যালো। হ্যাঁ 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 ভাই, আপনি শুনতে এখানে পাচ্ছি। যে ফাংশনগুলো যে ফাংশনগুলো ইউজ করেছেন আর কি বিভিন্ন মডেলটাতে, তো মানে নেক্সট ক্লাস থেকে এগুলো যদি ডিটেলস যদি এক্সপ্লেন করেন তাহলে ভালো হবে আর কি। ফাংশন বলতে মানে আমি কোড গুলো কেন লিখছি? হ্যাঁ 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 ওকে, করা যায়, বা আমি মানে আসলে আমি ধরে নিয়েছি যে কোড সম্পর্কে কিছুটা আইডিয়া আপনাদের আছে, অসুবিধা নাই, বাট হ্যাঁ, আমি ওইভাবেও আচ্ছা, আগাতে হ্যাঁ পারি। হ্যাঁ আম, আপনি কি ধরেন এই যে ফর লুপ গুলো এক্সপ্লেন করার কথা বলছেন না? না না, একদম লাস্টের দিকে ডিপ লার্নিং এর দিকে এগুলো একটু টেনসর বুঝতে ফ্লো পারি না যখন আর কি, ইউজ লাস্টের করছি। দিকে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে হ্যাঁ টেনসর এগুলো ওকে, আর কি। ঠিক আছে, আমি টেনসর আগে ইউজ করি নাই আর কি, আমি সেজন্য একটু ঠিক সমস্যা আছে। হচ্ছে। নরমালি যেটা হবে, কোড গুলো সম্পর্কে আপনাদের সেন্স আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আপনারা এই প্যারামিটার গুলো বুঝবেন, অপটিমাইজার কি, লস কি। তো আপনারা যখন এটা বুঝবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট স্টিল যেহেতু টেনসর ফ্লো, ঠিক আছে, আমি টেনসর ফ্লো আর একটু ডিটেইলে ইয়ে